হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা পরিবেশবিদ্যার কিছু সাম্প্রতিক ঘটনা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে যাবতীয় তথ্য এই ক্লাসে আলোচনা করব, যা তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। এই ক্লাস থেকে তোমরা মিনিমাম 3 থেকে 4 নাম্বার প্রশ্ন কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট কমন পেয়ে যেতে পারো। তাই এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ক্লাসটি কিন্তু অবশ্যই দেখবে তোমরা সবাই। শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো আমরা একটার পর একটা স্টেপ কী করে সব কভার করব এই ক্লাসে কিন্তু সেটা দেখে নেব। চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নিই, তারপরে আমরা বিভিন্ন সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমি যেটা রেখেছি পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের তালিকা। পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক আছে এবং সেগুলো কোন জেলাতে অবস্থিত। তো পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কের সংখ্যা আছে 6টা। কয়টা? 6টা। তো সেগুলো কোথায় কোথায় আছে দেখো। সুন্দরবন ন্যাশনাল পার্ক উত্তর ও দক্ষিণ 24 পরগনা। শুধু আমরা মনে করি সুন্দরবনটা দক্ষিণ 24 পরগনায় আছে, কিন্তু এটা ভুল কথা। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা মিলেই কিন্তু সুন্দরবন ন্যাশনাল পার্ক। তারপরে আছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, যেটা দার্জিলিংয়ে অবস্থিত। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, ওটাও দার্জিলিংয়ে অবস্থিত। গরুমারা ন্যাশনাল পার্ক, যেটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। বক্সা ন্যাশনাল পার্ক, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত। এবং জলদাপাড়া ন্যাশনাল পার্ক, যেটা আলিপুরদুয়ারে অবস্থিত। এই 6টা ন্যাশনাল পার্ক কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে। কী কী? সুন্দরবন ন্যাশনাল পার্ক, 2 সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক, 3 নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, 4 গরুমারা ন্যাশনাল পার্ক, 5 বক্সা ন্যাশনাল পার্ক, 6 জলদাপাড়া ন্যাশনাল পার্ক। এই 6টা ন্যাশনাল পার্ক সম্পর্কে কিন্তু আমরা পড়লাম। এবার আমরা দেখে নিই আর কী কী পশ্চিমবঙ্গে রয়েছে। তো দেখো, পশ্চিমবঙ্গের ব্যাঘ্র সংরক্ষণ, যেখানে বাঘকে সংরক্ষণ করা হয়, এরকম দুটো জায়গা আছে। এক হলো বক্সা ব্যাঘ্র সংরক্ষণ, যেটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আর হলো সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ, যেটা উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, দুটো জেলা মিলে অবস্থিত। তাহলে ব্যাঘ্র সংরক্ষণ কয়টা আছে? 2টা। এরপর আমরা যদি দেখি বায়োস্ফিয়ার রিজার্ভ, পশ্চিমবঙ্গে একটাই আছে, যেটা হলো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপর আমরা যদি দেখি, দেখো হাতি সংরক্ষণ। তো হাতি সংরক্ষণ পশ্চিমবঙ্গে দুটো আছে। এক হলো ইস্টার্ন ডুয়ার্স হাতি সংরক্ষণ, যেটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আর একটা হলো ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ, যেটা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সামান্য অংশ নিয়ে কিন্তু এই ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণটা কিন্তু আছে। তো আমরা দেখেছি হাতি সংরক্ষণ পশ্চিমবঙ্গে দুটো জায়গায় হয়। সে এক হলো ইস্টার্ন ডুয়ার্স হাতি সংরক্ষণ, যেটা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। আর হলো ময়ূরঝর্ণা হাতি সংরক্ষণ, যেটা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা, এই 3টি জেলা নিয়ে কিন্তু অবস্থিত। এছাড়াও দেখি আমরা 2023 সাল, মানে এই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান লাভ করেছে শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন ছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গে আরও দুটো কিন্তু বিশ্ব ঐতিহ্যপূর্ণ তাদের স্থানের নাম আছে। সেগুলো যদি আমরা দেখে নিই, কী কী আছে দেখো। এক হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা 1987-এ কিন্তু বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে গণ্য পেয়েছিল ইউনেস্কো দ্বারা। আর হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999 সালে কিন্তু সেটাকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেছে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে 3টে। কী কী? এক হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা 1999। আর হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা 1987। আর হলো শান্তিনিকেতন, যেটা 2023 সাল। এই শান্তিনিকেতন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিল। এবার দেখো ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 সম্মানিত করা হয়েছে জম্মু কাশ্মীরের বাসিন্দা আলিয়া মীরকে। ঠিক আছে? কোথাকার বাসিন্দা? জম্মু কাশ্মীরের বাসিন্দা, এবং তার নাম কি? আলিয়া মীর। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা তোমাদের জন্য। ও, ঠিক আছে? ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড 2023 এর সম্মানিত করা হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজ্যের বাসিন্দা আলিয়া মীরকে। আর এরপরে যদি আমরা দেখি আরও একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন। দেখো, গেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট 2023 অনুসারে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাখির প্রজাতি লক্ষ্য করা যায়। তাহলে গেট ব্যাকওয়ার্ড বার্ড কাউন্ট 2023 অনুসারে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, মানে আমাদের রাজ্যে কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাখির প্রজাতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু অলরেডি জেনে নিলাম। কী কী জানলাম? আমরা ন্যাশনাল পার্ক জানলাম, ব্যাঘ্র সংরক্ষণ জানলাম, তারপরে হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো জানলাম,
তারপরে হচ্ছে পাখির এই প্রজাতির জন্য পশ্চিমবঙ্গ প্রথম, ঠিক আছে। আলিয়া মিরকে ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড দিয়েছে। হাতি সংরক্ষণ দুটো, সেই দুটো দেখলাম, এবং বায়োস্ফিয়ার রিজার্ভটাও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দেখে নিলাম। এবার আমরা একটু একটু করে যদি দেখি পশ্চিমবঙ্গের যে গল্পগুলো আছে রাজ্য পশু, রাজ্য পাখি, সেগুলো এখান থেকে কিন্তু আগের বছর রাজ্য পশুটা দিয়েছিল মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। পশ্চিমবঙ্গ রাজ্য পশু হলো মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। রাজ্য পাখি কি? সাদা গলাযুক্ত মাছরাঙা। রাজ্য ফুল শিউলি বা শেফালি ফুল। রাজ্য ফল আম। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের জাতীয় খেলা কি? খোখো। পশ্চিমবঙ্গ জাতীয় মাছের নাম যদি বলা হয় রুই মাছ। তো এগুলো ছিল পশ্চিমবঙ্গের সব জাতীয় পশু বা রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য ফুল ফল গাছ, খেলা এবং জাতীয় মাছ রুই মাছ, ঠিক আছে। অনেকে এটা ইলিশ মনে করে, তো ইলিশ না, কিন্তু রুই মাছ খুব গুরুত্বপূর্ণ। এবার এই যে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা পড়ছি, এই পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল কবে? তো 1956 সালের 1 নভেম্বর আমরা ভাষার ভিত্তিতে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটা পেয়েছিলাম। এই ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটা হয়েছিল সেটা ছিল অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। পরে এই অন্ধ্রপ্রদেশকে আবার আমরা দেখব 2014 সালের দিকে তেলেঙ্গানা, দুটো রাজ্যে আলাদা ভাগ করা হয়েছিল অন্ধ্রপ্রদেশকে। একটা অন্ধ্রপ্রদেশ নাম নিয়েছে, একটা তেলেঙ্গানা। তো আমাদের অত ডিটেলস জানার দরকার নেই, আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে পড়ছি আমরা। পশ্চিমবঙ্গ রাজ্য 1 নভেম্বর 1956 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। চলো পরের দিকে আমরা একটু করে এগিয়ে যাই। কি বলেছে দেখো, আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে বায়োডাইভার্সিটি হটস্পট 4টে রয়েছে। কয়টা রয়েছে? 4টি। তো আমরা একটু প্রথম থেকেই পড়ি। ভারতবর্ষের বায়োডাইভার্সিটি হটস্পটগুলির বাস্তুতন্ত্র বিপন্নের দিকে, মানে পরিবেশগত যে শৃঙ্খলা, যে বাস্তুতন্ত্র, সেটা কিন্তু বিপন্নের দিকে হয়েছে। তো আমাদের ভারতবর্ষে টোটাল 4টে বায়োস্ফিয়ার হটস্পট, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। সেগুলো কী কী দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে, সেগুলো হলো দ্য ইস্টার্ন ঘাট, ঠিক আছে। আমরা যদি ভারতটাকে আঁকাই, ঠিক আছে, এরকম যদি হয়, এই যে ইস্টার্ন ঘাট, এই একটা। 2 হচ্ছে এই যেখান থেকে হিমালয়, ইস্টার্ন হিমালয়া, ঠিক আছে। শুধু হিমালয় না, এতে ইস্টার্ন হিমালয়া। আর 3 হচ্ছে এখানে ইন্দো বার্মা যে রিজিয়ানটা রয়েছে, এই জায়গাটা একটা রয়েছে ইন্দো বার্মা রিজিয়ান, যেটা আমাদের 3 নম্বরে আছে। আর একটা সুন্দরবন, যেটা আন্দামান নিকোবরে আছে। এই 4টে কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। কী কী? এক হলো ওয়েস্টার্ন ঘাট, 2 হলো ইস্টার্ন হিমালয়া, শুধু হিমালয় না, ইস্টার্ন হিমালয়া, পূর্ব দিকের যে হিমালয়টা সেটা। 3 হলো ইন্দো বার্মা রিজিয়ান, আর 4 হলো সুন্দরল্যান্ড রিজিয়ান। এই 4টে কিন্তু বায়োডাইভার্সিটি হটস্পট ভারতবর্ষে রয়েছে, যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই বায়োডাইভার্সিটি হটস্পটগুলো কিন্তু বাস্তুতন্ত্র বিপন্নের দিকে হয়ে যাচ্ছে। তারপরে দেখো রামসার সাইট। আমাদের ভারতবর্ষে কটা রামসার সাইট আছে যদি বলা হয়? 75টা রামসার সাইট আছে। তার মধ্যে তামিলনাড়ুতে সবথেকে বেশি কিন্তু রামসার সাইট আছে। হ্যাঁ, ঠিক আছে, 75টা ভারতের রামসার আছে। পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র 2টি রামসার সাইট। এক হলো পূর্ব কলকাতা জলাভূমি, যেটা 2002 সালে গণ্যতা পেয়েছে। আর হলো সুন্দরবন, যেটা 2019 সালে কিন্তু গণ্যতা পেয়েছে। আর এই পূর্ব কলকাতা জলাভূমির মধ্যে দিয়েই কিন্তু বিদ্যাধরী নদীটা কিন্তু বয়ে গিয়েছে, ঠিক আছে, যেটা 2015 সালের টেটে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল। তো ভারতের রামসার সাইটের সংখ্যা কত? 75টি। তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে 2টি। একটি হলো পূর্ব কলকাতা জলাভূমি, যেটা 2002 সালে কিন্তু রামসার সাইটের তকমা পেয়েছিল, এবং 2 নম্বরে আছে সুন্দরবন, যেটা 2019 সালে রামসার সাইটের কিন্তু তকমা পায়। চলো এবার চলে আসি আমরা কিছু সাম্প্রতিক ঘটনাগুলোতে। আমরা এতক্ষণ পশ্চিমবঙ্গ এবং ভারত সম্পর্কে যাবতীয় যে ছোট ছোট জিনিসগুলো, যেখান থেকে প্রশ্ন পড়েছিল আমাদের বিগত টেটগুলোতে, বা আমাদের ভবিষ্যতে যে টেট হচ্ছে বা হবে, সেই টেটেও কিন্তু এখান থেকে প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে। তো এবার চলে আসি 2023-এ ভারতের যে ঘূর্ণিঝড়, আমরা দেখেছি 2022-এর আমফান ঘূর্ণিঝড় থেকে কিন্তু একটা প্রশ্ন ছিল। তো 2023-এ ভারতে যেসব ঘূর্ণিঝড়গুলো হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো দেখো, ভারতের বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় কোথায়? বঙ্গোপসাগর থেকে। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভারতবর্ষে বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগর থেকে। এবার কী কী ঝড় হয়েছে দেখো। হামুন, ঠিক আছে, হামুন বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঝড়। নামকরণ করেন কে? ইরান। খুব গুরুত্বপূর্ণ। হামুন যে ঝড়টা আছে সেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল বা বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল। এর নামকরণকে করে কারা? ইরানের যে লোক, বা ইরান থেকে কিন্তু এই হামুন ঝড়ের নামকরণটা করা হয়েছিল।
2 আসে বিপর্যয়। বিপর্যয় একটা ঝড়ের নাম, যেটা আরব সাগরে সৃষ্টি হয়েছিল, এর নামকরণ করে কে? বাংলাদেশ। 3 নম্বর, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, মোকা বা মোচা, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঝড়, নামকরণ করে কে? ইয়েমেন। তাহলে মোকা বা মোচা যে ঝড়টি হয়েছিল তার নামকরণ করেন কে? ইয়েমেন। যদিও এই ঝড় কিন্তু আমাদের খুব একটা ক্ষতি করতে পারেনি, আমাদের কিন্তু খুব একটা ক্ষতি হয়নি এই ঝড়গুলোতে, তবুও এই মোকা বা মোচা এই ঝড়টা কিন্তু পরীক্ষায় এলেও আসতে পারে। এরপরে তেজ, এই ঝড়টির নামকরণ করে কে? ভারত। ঠিক আছে, তেজ বলে একটা ঝড় হয়েছিল যার নামকরণ করে কে? ভারত নিজেই তার নামকরণ করে। চলো পরের দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাই। তো দেখো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় মোকা বা মোচার ধ্বংসলীলার হাত থেকে কাকে বাঁচানোর জন্য? মায়ানমারের অধিবাসীদের বাঁচানোর জন্য ভারত সরকার কিন্তু অপারেশন করুণা লঞ্চ করেছিল। খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার সময় দিতে পারে অপারেশন করুণা কী জন্য লঞ্চ করা হয়েছিল, বা কোন ঝড়ের জন্য অপারেশন করুণা কিন্তু লঞ্চ করা হয়েছিল। হয়তো অপশানে তেজ, মোকা, বিপর্যয়, আরও হয়তো আমফান বা কিছু একটা ঝড় দিয়ে দিল, তাহলে বলতে হবে মোকা বা মোচার জন্যই কিন্তু মায়ানমারের অধিবাসীদের বাঁচার জন্য বা মানে এই ঝড়ের বিপর্যয় থেকে সাহায্য করার জন্য ভারত সরকার কিন্তু অপারেশন করুণা বলে একটা লঞ্চ করেছিল। ঠিক আছে, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসি, এই বিপর্যয় যেহেতু পড়ছি, খালি ঝড় পড়লে হবে না, আমাদের যে ভূমিকম্প হয়েছিল সিরিয়া আর তুরস্ক, যেটা 6ই ফেব্রুয়ারি হয়েছিল, ঠিক আছে, সেই ভূমিকম্প সম্পর্কে কিন্তু একটু আলোচনা করে নিই। তো দেখো, সিরিয়া তুরস্ক ভূমিকম্প 6ই ফেব্রুয়ারি 2023 সালে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভোর রাতে এক ভয়াবহ ভূমিকম্প হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো আমাদের কোথায় ভূমিকম্পটা হয়েছিল? সিরিয়া ও তুরস্কে। তো 6ই ফেব্রুয়ারি 2023 এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। কি হয়েছিল, এই কেন এইটা পড়বো সেটার জন্য একটু দেখি। তুরস্ক এবং সিরিয়াতে বিধ্বংসী ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য ভারত সরকার অপারেশন দোস্ত, এই জন্যই কিন্তু পড়তে হবে। তাহলে ওখানে আমরা দেখলাম অপারেশন করুণা, যেটা মায়ানমারের জন্য, আর তুরস্ক এবং সিরিয়ার জন্য অপারেশন দোস্ত চালু করেছিল। দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে কিন্তু প্রশ্ন এলেও আসতে পারে। তাহলে কি দেখলাম? 6ই ফেব্রুয়ারি 2023 সালে তুরস্কের দক্ষিণ অঞ্চলে ভোররাতে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের হাত থেকে সিরিয়া এবং তুরস্কের অধিবাসী বা বসবাসকারী মানুষদের সাহায্য করার জন্য ভারত সরকার কিন্তু অপারেশন দোস্ত নামে একটি লঞ্চ করেছিল। ঠিক আছে, তো এই দুটো জায়গায় আমাদের কিন্তু এখানে পড়তে হবে, একটা হলো অপারেশন করুণা আর একটা হলো অপারেশন দোস্ত। চলো পরের দিকে আমরা এগিয়ে যাই। তো দেখো, এরপরেও যে হয়েছিল, আমরা কি পড়লাম? আমরা ঝড় পড়লাম, ভূমিকম্প পড়লাম, এবার নদীতে যে বান বা বন্যা, যেটা আমরা দেখলাম তিস্তা নদীর বন্যা, যার ফলে পুরো সিকিম রাজ্যটা কিন্তু ধুয়ে মুছে চলে গেছিলো। ঠিক আছে, সেইটা একটু দেখে নিই। দেখো, তিস্তা নদীতে ভয়াবহ বন্যার ফলে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিম, পরীক্ষার সময় এই জায়গাটা থেকেই প্রশ্ন দেবে, তিস্তা নদীতে যে বন্যা হয়েছিল তাতে কোন রাজ্য বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বা কোন রাজ্য পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী কোন রাজ্যের প্রতি তার প্রভাব পড়েছিল। তো সিকিম রাজ্যের উপর কিন্তু খুব এক বিশাল প্রভাব ক্ষতিগ্রস্ত হয়েছিল আর বিশাল প্রভাব পড়েছিল। এই তিস্তা নদীকে উত্তরবঙ্গ তথা সিকিমের জীবনরেখা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? জীবনরেখা। ঠিক আছে, তাহলে তিস্তা নদীকে উত্তরবঙ্গ তথা সিকিমের জীবনরেখাও বলা হয়ে থাকে। এবার আমরা একটু নর্মাল জিনিস দেখি। ভারতের মধ্যে সর্বপ্রথম ওয়েস্ট টু হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের যে ওয়েস্ট প্রজেক্ট শুরু করেছে কে? মহারাষ্ট্রের পুনেতে। ওয়েস্ট করা হচ্ছে যে হাইড্রোজেন, সেটার একটা প্রজেক্ট শুরু করা হয়েছে কোথায়? মহারাষ্ট্রের পুনেতে। ঠিক আছে, তাহলে ভারতের মধ্যে প্রথম ওয়েস্ট টু হাইড্রোজেন প্রজেক্ট শুরু করেছে কে? মহারাষ্ট্রের পুনেতে। চলো পরের দিকে আমরা এগিয়ে যাই। এবার চলে আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ দিবস এবং তার কিছু থিম। তো তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা থিমগুলো একটু মনে রাখার। আমি কয়েকটা লিখেছি 2-3টা, কিন্তু বাকিগুলোও একটু চেষ্টা করবে থিমগুলো পড়ার, আর ডেট সম্পর্কিত যেগুলো আছে সেগুলো কিন্তু পড়ে রাখবে, যাতে পরীক্ষার সময় ডেট সম্পর্কে যদি কিছু প্রশ্ন দেয় তোমরা কিন্তু অবশ্যই পেরে যাবে। তো দেখো, ওয়ার্ল্ড ওজোন ডে 16ই সেপ্টেম্বর। এই থিম কী ছিল? ওজোন স্তর ঠিক রাখা ও জলবায়ু পরিবর্তন হ্রাস করা। ঠিক আছে, ওয়ার্ল্ড ওজোন ডে 16ই সেপ্টেম্বর। বিশ্ব পরিবেশ দিবস আমরা সবাই জানি 5ই জুন। থিম কী ছিল? প্লাস্টিক দূষণ বন্ধ করা, মানে প্লাস্টিকের ফলে যে দূষণ হচ্ছে সেই দূষণটাকে বন্ধ করা, এটাই ছিল হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুনের কিন্তু থিম।
বিশ্ব জল দিবস 22শে মার্চ। আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। থিম ছিল বন এবং স্বাস্থ্য। ঠিক আছে, তাহলে বিশ্ব কি বলবো, আন্তর্জাতিক বন দিবস কবে? 21শে মার্চ। বিশ্ব পানি দিবস 4 অক্টোবর। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস 26 সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে 23 অক্টোবর। আর ইন্টারন্যাশনাল চিতা ডে, এই চিতা নিয়ে কিন্তু আগেরবার পরীক্ষায় প্রশ্ন পড়েছে, তাই রেখেছি এটা আমি 4 ডিসেম্বর। এই ডেগুলো কিন্তু এই কটাই আমি রেখেছি। এছাড়াও আরও অনেক হয় যেগুলো আমরা প্র্যাকটিস ক্লাসে কিন্তু করেছিলাম, সেগুলো তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে রাখবে। তো কী কী পড়লাম? ওয়ার্ল্ড ওজোন ডে 16 সেপ্টেম্বর। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। বিশ্ব জল দিবস 22শে মার্চ। আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। বিশ্ব পানি দিবস 4 অক্টোবর। বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস 26শে সেপ্টেম্বর। বিশ্ব পর্যটন দিবস 27শে সেপ্টেম্বর। ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে 23 অক্টোবর। ইন্টারন্যাশনাল চিতা ডে 4 ডিসেম্বর। এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। এছাড়া আরও অনেক হয়, যে যতগুলো পারবে মনে রাখবে, যাতে পরীক্ষার সময় প্রশ্ন এলে করতে পারো। চলো দেখো, এবার আমরা চলে আসি পরিবেশ দূষণ সম্পর্কে। অস্ট্রেলিয়া বিশ্বের সর্বনিম্ন দূষিত দেশ হিসেবে সৃষ্টি রয়েছে, মানে সব থেকে কম দূষণ হয় কিন্তু কোন দেশে? অস্ট্রেলিয়াতে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া বিশ্বের সর্বনিম্ন দূষিত দেশ হিসেবে শীর্ষে রয়েছে। ভারতের সব থেকে স্বচ্ছ শহর হলো মধ্যপ্রদেশের ইন্দোর। ইন্দোরে কিন্তু দূষণ সব থেকে কম। এটা একটা স্বচ্ছ শহর, ভিভিআই জায়গা, কিন্তু পরীক্ষার সময় দিতেই পারে। ভারতবর্ষের সব থেকে স্বচ্ছ শহর কোনটি? এই মধ্যপ্রদেশের ইন্দোর। এবার দেখো কি আছে, পরিবেশগত পারদর্শিতার ক্ষেত্রে স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট 2023-এ প্রথম স্থান অধিকার করেছে তেলেঙ্গানা রাজ্য। তাহলে স্টেট অফ ইন্ডিয়া এনভায়রনমেন্ট 2023-এর পরিবেশ পারদর্শিতার দিক থেকে প্রথম স্থান করেছে তেলেঙ্গানা রাজ্য। কেন? বজ্র ব্যবস্থাপনা বনভূমি বৃদ্ধির জন্য উন্নতি করেছে, মানে বজ্র পদার্থগুলোকে ঠিকঠাক ব্যবস্থাপনা করা হচ্ছে এবং বনভূমি বাড়ানো হচ্ছে, যাতে পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখা যেতে পারে। তাই আমরা বলি গাছ লাগাও, পান বাঁচাও। সেই জন্য কিন্তু তেলেঙ্গানা সরকার কিন্তু বা তেলেঙ্গানা রাজ্য কিন্তু এই দিকে থেকে কিন্তু অটুট হয়েছে। এরপরে দেখো, প্লাস্টিক বজ্র ব্যবস্থাপনার নিয়ম 2021 অনুসারে 2023-এর 1 জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের সর্বনিম্ন বেদ 120 মাইক্রন। এটা কিন্তু টেট 2022-এ কিন্তু পড়েছিল প্লাস্টিকের ব্যাপারটা। আর বিশ্বের প্রথম দেশ হিসাবে নিউজিল্যান্ড সম্প্রতি প্লাস্টিক ব্যাগ সম্পূর্ণরূপে ব্যান করেছে। তাহলে প্লাস্টিক ব্যাগের বেদ আগে ছিল 50, তারপরে হলো 75, এখন কিন্তু 120 বেদ ধরে নিয়েছে। এই যেটা টেট 2022-এ এসেছিলো, যেটা 2023-এর 1 জানুয়ারি থেকে কিন্তু আমাদের দেশে কিন্তু চালু হয়ে গেছে। আর আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বন্ধু দেশ নিউজিল্যান্ড, যেখানে কিন্তু প্লাস্টিক ব্যাগ কিন্তু সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া হয়েছে। সেখানে প্লাস্টিক ব্যাগ কিন্তু ব্যবহার করা আর হয় না। তো এগুলো ছিল পরিবেশ দূষণ। এছাড়া আরও পরিবেশ দূষণ সম্পর্কে অনেক কিছু আছে, চলে একটা একটা করে দেখি। দেখো কি বলেছে, 2023-এর নভেম্বর মাসে গুজরাটের গল্ফ অফ কচ্ছের নিকটবর্তী ভাদিনারে অনুষ্ঠিত হলো ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স। এর মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক দূষণ রোধ করা, অয়েল স্পিল কমানো, সামুদ্রিক দূষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা। তো এই ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স কোথায় হয়েছিল? গুজরাটের। কোথায়? গল্ফ আচ্ছা, এটা গল্ফ হয়ে গেছে, এটা গল্ফ হবে, ঠিক আছে, গল্ফ অফ কচ্ছ। গল্ফ অফ কচ্ছের নিকটবর্তী ভাদিনারে অনুষ্ঠিত হলো কিন্তু ন্যাশনাল লেভেল পলিউশন রেসপন্স, যার মূল উদ্দেশ্য ছিল সামুদ্রিক দূষণ রোধ করা, অয়েল স্পিল কমানো, সামুদ্রিক দূষণ সম্পর্কে সচেতন করা। আর বৃষ্টির জল সংরক্ষণের জন্য জলশক্তি অভিযান, নাম কি ছিল? ক্যাচ দ্য রেন 2023 শুরু করলো ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তা লেখা হয়নি, দ্রৌপদী শুধু লেখা হয়েছে, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। তাহলে বৃষ্টির জল সংরক্ষণের জন্য জলশক্তি অভিযান ক্যাচ দ্য রেইন 2023 শুরু করেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আরেকটা কী আছে দেখো, কেরলের ভেম্বনাথ আর অষ্টমুদি কয়াল হ্রদ
দূষণে মাত্রা বেড়ে যাওয়া এবং সঠিকভাবে নিয়ন্ত্রণ না হওয়ার কারণে কেরল সরকারকে জরিমানা ধার্য করেছে কে? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এনজিটি বলা যেটাকে, ট্রিব্যুনাল, ঠিক আছে, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল, যাকে আমরা এনজিটি বলে থাকি। তাহলে কোথাকার? কয়াল, ভেম্বনাথ এবং অষ্টমুদি, যেটা কেরালা রাজ্যে অবস্থিত। এই কয়াল দুটোতে দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে যার ফলে কেরল রাজ্যকে কিন্তু জরিমানা ধার্য করা হয়েছে। কে করেছে? ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল, এনজিটি। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। চলো আমরা পরের দিকে একটু এগিয়ে যাই। কি বলেছে দেখো, ভারতের চিতাবাঘ। এই চিতাবাঘ থেকে একটা প্রশ্ন পড়েছিল আগের বার, এবারও কিন্তু চিতাবাঘ আমাদের দেশে আনা হয়েছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন পড়তে পারে। তো দেখো, দক্ষিণ আফ্রিকার নামিবিয়া থেকে, কোথা থেকে? নামিবিয়া থেকে যে 8টি, কটা আছে চিতাবাঘ? 8টি চিতাবাঘ, আচ্ছা এটা কি বাঘানা, বানানটা একটু ভুল আছে, বানানটা ঠিক করে নাও। চিতাবাঘ আনা হয়েছিল, এখানে আনাটা হয়, চিতাবাঘ আনা হয়েছিল, সেগুলো রাখা হয়েছিল মধ্যপ্রদেশের কুনহা ন্যাশনাল পার্কে। কোথায়? মধ্যপ্রদেশের কুনহা বা কুনো ন্যাশনাল পার্ক, যে কোনো একটা কিছু বললেই হলো। তাদের মধ্যে 5টি স্ত্রী চিতা ছিল এবং 3টি পুরুষ চিতা ছিল। 8টা যে চিতা আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকার নামিবিয়া শহর থেকে, তার মধ্যে 8টার মধ্যে 5টা ছিল মহিলা এবং 3টে ছিল পুরুষ। তার মধ্যে একটি মহিলা চিতা শশা মারা গিয়েছে। এটা ছিল 2022 ডেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এবার আমরা চলে আসি এবছরের জন্য যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, মধ্যপ্রদেশের, দেখো ওইটাও মধ্যপ্রদেশের কুনো বা কুনহা ন্যাশনাল পার্ক ছিল, এটা মধ্যপ্রদেশের গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। কোথায়? গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে, কেননা আফ্রিকা মহাদেশ থেকে এরপর যে চিতাবাঘগুলো আনা হবে সেগুলো রাখা হবে এখানে, ঠিক আছে। কোথায় রাখা হবে এবার? গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবছর, মানে যদি যে চিতাবাঘগুলো আনা হচ্ছে সেগুলোকে রাখা হচ্ছে কোথায়? গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতবর্ষের 55তম টাইগার রিজার্ভের মর্যাদা পেতে চলেছে পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত গোয়া রাজ্যের মাদেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মাদেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তাহলে ভারতের কতগুলো টাইগার রিজার্ভ আছে? 55টা, এটা মাথায় রাখতে হবে। তো কোথায় সেটা? গোয়া রাজ্যের মাদেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা কিন্তু 55তম টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু মর্যাদা পেতে চলেছে। চলো নেক্সট আমরা এগিয়ে যাই। তো দেখো, সম্প্রতি ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে ভারতের বিভিন্ন টাইগার রিজার্ভকে সতর্ক করেছে কে? দ্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, দ্য ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে। ভারতবর্ষে বাঘের সংখ্যা কমে যাওয়ার জন্য বিভিন্ন টাইগার রিজার্ভকে সতর্ক করেছে। তো আন্তর্জাতিক টাইগার ডে কবে? 29 জুলাই, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টাইগার ডে 29 জুলাই। টোটাল টাইগার আমাদের ইন্ডিয়াতে কত আছে? 3167। তার মধ্যে এমপি, মধ্যপ্রদেশ, আমরা দেখলাম মধ্যপ্রদেশেরই দুটো ন্যাশনাল পার্কে কিন্তু চিতাবাঘ আনা হচ্ছে। তো ফার্স্ট টাইগার স্টেট, যেখানে 785টা টাইগার আছে, ঠিক আছে। তো মধ্যপ্রদেশ হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম যে একটা রাজ্য যেখানে সবথেকে বেশি টাইগার আছে, এবং ভারতবর্ষের টোটাল টাইগার হচ্ছে 3167। তো প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল কত সালে? 1 এপ্রিল 1973। ভিবিআই জায়গা কিন্তু এই জায়গাটা, টাইগার প্রজেক্ট বা প্রজেক্ট টাইগার শুরু হয় 1973 সালে। জিম করবেট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আরও একটা ভিভিআই প্রশ্ন, সবথেকে বেশি টাইগার এখানে রয়েছে। দেখো, এখানে কিন্তু আমরা অনেক কিছু পড়লাম। কোন ন্যাশনাল পার্ক বা কোন টাইগার রিজার্ভে সবথেকে বেশি টাইগার আছে? জিম করবেট, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, সবথেকে বেশি টাইগার। এবং কোন রাজ্যে সবথেকে বেশি যদি বলা হয় তখন কিন্তু মধ্যপ্রদেশ হয়ে গেল। এই দুটো জায়গায় কিন্তু ভালো করে মনে রাখতে হবে। মধ্যপ্রদেশে সবথেকে বেশি টাইগার আছে, আর কোন টাইগার রিজার্ভে সবথেকে বেশি টাইগার যদি বলা হয় তাহলে বলতে হবে জিম করবেট, উত্তরাখণ্ড, ঠিক আছে। এটা আগে উত্তরপ্রদেশ ছিল, তারপরে উত্তরপ্রদেশ যখন ভাগ হয়ে যায় তখন এই জিম করবেটটা উত্তরাখণ্ডের মধ্যে প্রবেশ করে। দেখো, রামগড় বিদ্যেশ্বরী টাইগার রিজার্ভ, ঠিক আছে, প্রথমবারের মতো 3টি বাঘের বাচ্চা
একসঙ্গে জন্মেছে, যা রাজস্থানে অবস্থিত। তাহলে রামগড় বিদ্যাসারি টাইগার রিজার্ভে প্রথমবারের মতো 3টে বাঘের বাচ্চা একসঙ্গে জন্মেছে, যা রাজস্থানে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ। এবার পরেরটা দেখো, ইন্টারন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি। ইন্টারন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, যাকে আমরা NTCA বলা হয়, নতুন দিল্লিতে 3 থেকে 5ই নভেম্বর 2023-এ সাইলেন্ট কনজারভেশন ফ্রম দ্য মার্জিন টু দ্য সেন্টার একটি শিল্প প্রদর্শনের জন্য আয়োজন করেছে। প্রজেক্ট টাইগারকে 50 বছর উপলব্ধির জন্য করেছিল। কারণ দেখো, আমরা দেখলাম একটু আগে টাইগার প্রকল্প শুরু হয় 1973 সালে, আর এটা 2023, তাহলে টোটাল 50 বছরের গ্যাপ পড়ে গেল। সেই 50 বছরের জন্য কিন্তু ফর মার্জিন অফ দ্য সেন্টার একটা শিল্প প্রদর্শন করেছিল। তো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স উদ্বোধন করেন কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। অবৈধভাবে খনি খোঁড়া শুরু হয়েছিল উড়িষ্যার কুকডি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। কুকদিয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কিন্তু অবৈধভাবে খনি খোঁড়া শুরু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ। এই পেজের যতগুলো জিনিস আছে এগুলো কিন্তু বাড়িতে একটু ভালো করে দেখে নেবে, আর আমি তো এটা করেই দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। চলো পরের দিকে আমরা যদি এগিয়ে যাই, খুব সুন্দর জায়গা আছে দেখো, BSI, যেটাকে আমরা বলি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বৈজ্ঞানিকরা ভারতবর্ষের পশ্চিমঘাটের 2টি নতুন উদ্ভিদের সন্ধান পায়। তো উদ্ভিদের নামগুলো দেখে নেবে। এবং ভারতবর্ষের হিমালয় অঞ্চলে 3টি নতুন ঔষধি গুণ সম্পূর্ণ উদ্ভিদ প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে, যেগুলো IUCN-এর রেড লিস্টে অন্তর্গত থেরাটেন্ড স্পিসিস অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে একটা হচ্ছে ভেলোনুলেয়া, এনারগ্রেল, ক্রিটিক্যালি এনাফগ্রেটেল। এই 3টে কিন্তু যে ঔষধি, যেটা আমরা কিন্তু ভারতের হিমালয় অঞ্চলে পাই। একটা হলো ভারতের পশ্চিমঘাট অঞ্চলে 2টো নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে, আর ভারতবর্ষের হিমালয়ে 3টি নতুন উদ্ভিদের কথা কিন্তু আমরা জানতে পারি। এই উদ্ভিদ নামগুলো আর প্রজাতির নামগুলো পারলে মনে রাখবে, না হলে কোথায় কী পাওয়া গেছে সেটা কিন্তু মনে রাখতে হবে। যদি বলে পশ্চিমবঙ্গে এই নতুন প্রজাতির সন্ধান কোথায় পাওয়া গেছে, হিমালয়ে, পশ্চিমঘাট পর্বতমালায়, না এরকম 4টে অপশান দিল। তো পশ্চিমঘাট পর্বতমালায়, ভারতের পশ্চিমঘাটে 2টি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে, আর 3টি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ প্রজাতির হদিশ পাওয়া গেছে কোথায়? হিমালয়। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। নামগুলো না পারলে ছেড়ে দাও, কারণ এগুলো নাম কখনোই পরীক্ষায় আসবে না। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের দিকে আমরা দেখো, চিংড়ি চাষ সম্পর্কে সচেতনতা তৈরি করার জন্য পাঞ্জাব রাজ্য চিংড়ি মেলার আয়োজন করেছে। চিংড়ি চাষ সম্পর্কে সচেতনতা তৈরি করতে পাঞ্জাব রাজ্য চিংড়ি মেলার আয়োজন করেছে। প্রথমবারের মতো ইরাভিকুলাম জাতীয় উদ্যানটি একটি ফার্নারিয়াম পেয়েছে। এই জাতীয় উদ্যানটি কেরালা রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? কোন রাজ্যে? কেরল রাজ্যে ইরাভিকুলাম জাতীয় উদ্যানটি। ঠিক আছে। তারপরে নর্মদা পরিষ্কার করার জন্য বন্দিকোট নামে একটি রোবট স্ক্যাভেঞ্জার ব্যবহার করে কেরালা রাজ্য ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে। বন্দিকোট নামে একটা রোবট স্ক্যাভেঞ্জার ব্যবহার করে কেরালা রাজ্য কিন্তু ভারতের প্রথম রাজ্য হয়ে উঠেছে নর্মদা পরিষ্কার করার জন্য। আর ভারতের প্রথম চিতা অভয়ারণ্য কোনটা? কুনহা ন্যাশনাল পার্ক। আমরা একটু আগে দেখলাম যেখানে নামিবিয়া থেকে কিন্তু চিতাবাঘ নিয়ে আসা হয়েছিল। তো ভারতের প্রথম চিতা অভয়ারণ্য কোনটা? কুনহা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান। তো এখানে কিন্তু সবকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার মতো। চলো নেক্সট আমরা যদি চলে যাই, দেখো উড়িষ্যা সরকার কেন্দ্রে পাড়ার উপকূলে 20 কিলোমিটারের মধ্যে সমুদ্রে মাছ ধরার কার্যকলাপের উপর 7 মাস ব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে, যেখানে অলিভ রিডেল কচ্ছপরা বাসা বাঁধে এবং ডিম বাঁধে। তাহলে অলিভ রিডেল কোথায় পাওয়া যায়? উড়িষ্যায় পাওয়া যায়। কি? অলিভ রিডেল বা রিডলে। ঠিক আছে। তারপরে ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক বন্যপ্রাণী সংরক্ষণের জন্য অংশীদারিত্ব থিমের সাথে 69তম বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন শুরু করেছে। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর সাথে মিল রেখে কিন্তু এই প্রতি বছর বন্যপ্রাণী সপ্তাহ পালিত হয়। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তবুও এটা একটু দেখে রাখবে। দীর্ঘ বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদ প্রজাতি স্মাইল্যাক্স, তার গান হলো একটি উদ্ভিদের বন্য প্রতিরোধে যা প্রবাহ বিরোধী বৈশিষ্ট্য ধারণ করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা করে তোলে বাড়ায়।
অরুণাচল প্রদেশের বা অরুণাচলের আদিম বনে কিন্তু অনুসন্ধানের সময় এই পুনরায় এর আবিষ্কার হয়। তাহলে কোথায় পাওয়া যায়? অরুণাচল প্রদেশে কি? স্মাইল্যাক্স। ঠিক আছে, কোথায় পাওয়া যায় এই জায়গাটা মনে রাখতে হবে। স্মাইল্যাক্স পাওয়া যায়, এটা হারিয়ে গিয়েছিল, একটা বিপন্ন প্রাণী ছিল যেটা অরুণাচল প্রদেশে কিন্তু খুঁজে পাওয়া গিয়েছে। নেক্সট আমরা যদি দেখি একটু, দেখো পশ্চিমী ট্র্যাগোপান একটি বিরল পাখি যা একসময় বিলুপ্তির দ্বারা প্রান্তে ছিল, এখন হিমাচল প্রদেশে তার বেঁচে থাকার আশার আলো পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? হিমাচল প্রদেশে। কি? পশ্চিমী ট্র্যাগোপান। এটি হিমাচল প্রদেশের রাজ্য পাখি হিসেবে মনোনীত হয়েছে। তাহলে হিমাচল প্রদেশের রাজ্য পাখির নাম কি? পশ্চিমী ট্র্যাগোপান। পশ্চিমী ট্র্যাগোপানের বিশ্বের বৃহত্তম প্রজাতি সংখ্যা গ্রেট হিমালয় ন্যাশনাল পার্কের উপরে অংশে পাওয়া যায়। তাহলে পশ্চিমী ট্র্যাগোপানের বিশ্বের বৃহত্তম প্রজাতি জনসংখ্যা কোথায় পাওয়া যায়? গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের উপরে। ভারতে প্রথম ড্র্যাগন কনজারভেশন তৈরি হয়েছে তামিলনাড়ু রাজ্যতে। ড্র্যাগন, ঠিক আছে। ভারত 2024-এর মধ্যে 1000টি শহরকে 3 স্টার আবর্জনা মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কত? 2024 সালের মধ্যে 1000টি। খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাটা, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন, এখান থেকে কিন্তু প্রশ্ন তুলতেই পারে। তাহলে ভারত 2024-এর মধ্যে 1000টি শহরকে 3 স্টার আবর্জনা মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাহলে পশ্চিমী ট্র্যাগোপান কোথায় দেখা যায়? হিমাচল প্রদেশে। আর হিমাচল প্রদেশের কিন্তু রাজ্য পাখি কিন্তু এই পশ্চিমী ট্র্যাগোপান। ড্র্যাগন কনজারভেশন শুরু হয়েছিল তামিলনাড়ুতে, আর 2024 সালের মধ্যে ভারত সরকার 1000টি শহরকে 3 স্টার আবর্জনা মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। নেক্সট যদি আমরা দেখে নিই, দেখো বিশ্বের প্রথম এশিয়ান কিং ভালচার বা শকুন কনজারভেশন সেন্টার মহারাজগঞ্জ উত্তরপ্রদেশে অবস্থিত হয়েছে। বিশ্বের প্রথম এশিয়ান কিং ভালচার বা শকুন কনজারভেশন সেন্টার, যেটাকে আমরা JCBC বলি, যেটা মহারাজগঞ্জ উত্তরপ্রদেশে স্থাপিত হয়েছে। ভারতের মুম্বাই শহর, কোন শহর? মুম্বাই শহর টানা দ্বিতীয়বারের জন্য টি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2022 খেতাব জিতেছে। তো মুম্বাইকে 2019 সালে কিন্তু প্রথমবারের জন্য এই খেতাবটা দেওয়া হয়েছিল, আবার 2022 সালে দেওয়া হলো। তাহলে মুম্বাই কিন্তু 2 বছর টি সিটি অফ দ্য ওয়ার্ল্ড 2022 খেতাবটা পেয়েছিল। হায়দ্রাবাদও কিন্তু এই খেতাবটা পেয়েছিল টি সিটি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। হিমাচল প্রদেশ রাজ্যের সরকার 2025 সালের মধ্যে ভারতের প্রথম সবুজ রাজ্য হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। তাহলে 2025 সালের মধ্যে হিমাচল রাজ্যের সরকার কিন্তু ভারতবর্ষের প্রথম সবুজ রাজ্য, মানে চারিদিক খালি সবুজ করে দিতে চাইছে গাছপালা লাগিয়ে, সেটা কোথাকার সরকার? হিমাচল প্রদেশের রাজ্য সরকার। এবার দেখো কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব উত্তরপ্রদেশ রাজ্যের রানীপুর টাইগার রিজার্ভকে ভারতের 53তম ব্যাঘ্র সংগ্রহখানা হিসেবে নিযুক্ত করেছিল। তাহলে ভূপেন্দ্র যাদব কিন্তু 53তম, যেটা উত্তরপ্রদেশ রাজ্যের রানীপুর টাইগার রিজার্ভকে কিন্তু ব্যাঘ্র সংগ্রহখানা হিসেবে নিযুক্ত করেছে। তো আমরা একটু আগে দেখলাম 55টা দেখলাম, যেটা পশ্চিমঘাট পার্বণের গোয়াতে যেটা যে শুরু হবে সেটা 55তম, এটা 53তম। চলো নেক্সট আমরা দেখে নিই, ভারতের সিকিম রাজ্যে প্রথম অর্গানিক কাল্টিভেশন শুরু হয়। কোন রাজ্যে? ভারতের সিকিম রাজ্যে প্রথম অর্গানিক কাল্টিভেশন কিন্তু শুরু হয়েছিল। এবার দেখো আমি এটা একটু আগেও পড়ালাম, ভারতবর্ষের মহারাষ্ট্রে পুনেতে প্রথম বজ্র থেকে হাইড্রোজেন প্রকল্প শুরু হয়। কোথায়? ভারতবর্ষের পুনেতে। তারপরে যদি আমরা দেখি, দেখো ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যানটি এপ্রিল 2023 প্রকল্প টাইগার রিজার্ভ হিসেবে 50 বছর, আমি কারণ দেখলাম 1973 সালে টাইগার রিজার্ভ শুরু হয়, এটা 2023। বাঘের সংখ্যা হ্রাস রোধের লক্ষ্যে 1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী এই রিজার্ভটি চালু করেছিলেন। তাহলে টাইগার রিজার্ভ এই প্রকল্পটা চালু করে কে? তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরীক্ষায় কিন্তু আসতেই পারে। নেক্সট যদি দেখি, দূষণ মোকাবেলায় ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক কোথায় তৈরি হয়েছে? দিল্লিতে। ওয়েস্ট ইকো পার্ক দূষণ রোধের মোকাবেলার জন্য। তাহলে দূষণ রোধের মোকাবেলার জন্য ভারতের প্রথম ওয়েস্ট ইকো পার্ক চালু হয় বা শুরু হয় দিল্লিতে, ঠিক আছে, বা দিল্লিতে নির্মিত হবে।
তাহলে এগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে কিন্তু এগুলো দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। চলো, লেখাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, তো একটু দেখে নাও। তামিলনাড়ু রাজ্যের তানহাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য রাজ্যের 18তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা হয়েছে। তাহলে ভারতের 18তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটা? তামিলনাড়ু রাজ্যের তানথাই পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য। ভারতের ইন্দোর বেস্ট স্মার্ট সিটি তকমা পেল। তাহলে ভারতের ইন্দোর বেস্ট স্মার্ট সিটি তকমা পেল। বিহার রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি হচ্ছে কোথায়? কাইমুর জেলায়। তাহলে বিহার রাজ্যের দ্বিতীয় টাইগার রিজার্ভ তৈরি হচ্ছে কোথায়? কাইমুর জেলায়। উত্তরপ্রদেশের অযোধ্যা প্রথম সোলার সিটি। তাহলে সোলার সিটি কোনটা? উত্তরপ্রদেশের অযোধ্যা। বিশ্বের দ্বিতীয় সবথেকে বায়ু দূষিত শহর হলো মুম্বাই। বায়ুর দ্বারা দূষণ ঘটে কোথায়? বিশ্বের দ্বিতীয়, তাহলে মুম্বাই। ভারতের প্রথম সোলার সিটি হলো সাঁচি। তাহলে বেস সিটি ইন্দোর, সোলার সিটি হলো সাঁচি। ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন চালিত বাস দিল্লিতে লঞ্চ করলেন হরিদীপ সিং পুরী। তাহলে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন চালিত বাস হরিদীপ পুরী দিল্লিতে কিন্তু চালু করেছে। তো দেখো, এই প্রশ্নগুলো কিন্তু সব কটাই ভিভিআই প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তোমরা এগুলো একটু পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু বারবার ভালো করে দেখে নিও। নেক্সট আমরা যদি এগিয়ে যাই, দেখো ভারতের পার্শ্ববর্তী ভুটান দেশ রুবেলা নামক যে ভাইরাস ছিল, সেই ভাইরাস ঘটিত রোগ সফলভাবে সম্পূর্ণ নির্মূল ঘোষণা করেছে। তাহলে রুবেলা ভাইরাস কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান কিন্তু একদম নির্মূল করে দিয়েছে। 2022 সালে জলাতঙ্ক রোগে সবথেকে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে কোথায়? দিল্লিতে। কোন রোগ? জলাতঙ্ক রোগে 2022 সালে। ভারতে প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ের শকুনের, এটা যে শকুনের হবে, শকুন তেল হয়ে গেছে, শকুনের প্রজনন করানো হলো আসাম রাজ্যের চিড়িয়াখানায়। বন্দি অবস্থায়, ভারতে প্রথমবার বন্দি অবস্থায় হিমালয়ান শকুনের প্রজনন করা হলো আসাম রাজ্যের চিড়িয়াখানায়। সম্প্রতি বিজ্ঞানীরা গাছ খাওয়া ডাইনোসরের প্রাচীন জীবাশ্ম পেল জয়সলমীর অঞ্চলে। গাছ খাওয়া ডাইনোসর, ঠিক আছে, তাদের প্রাচীন জীবাশ্ম পেল কোথায়? জয়সলমীতে। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। নেক্সট যদি আমরা দেখি, এশিয়া তথা ভারতের সর্বপ্রথম ফিশিং ক্যাট সেন্সাস। ফিশিং ক্যাট কি? পশ্চিমবঙ্গের কিন্তু রাজ্যবাণী, ঠিক আছে। এশিয়া তথা ভারতের সর্বপ্রথম ফিশিং ক্যাট সেন্সাস সংগঠিত হয় উড়িষ্যায় চিল্কা হ্রদে, যেখানে 176টি ফিশিং ক্যাট পাওয়া গিয়েছে। তাহলে উড়িষ্যার চিল্কা হ্রদে কিন্তু 176টি ফিশিং ক্যাট পাওয়া গিয়েছে। ভারতবর্ষের সর্বপ্রথম ওয়াটার বডি সেন্টার্স করানো হলো 2023 সালে, যেখানে প্রথম রাজ্যের খেতাব অর্জন করেছে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। খুব সুন্দর জায়গা, এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম লিথিয়ামের ভান্ডার পাওয়া গিয়েছে জম্মু ও কাশ্মীরে, দ্বিতীয়টা হচ্ছে রাজস্থানে। তাহলে প্রথমটা হলো জম্মু কাশ্মীর, কিসের ভান্ডার? লিথিয়ামের ভান্ডার, আর দ্বিতীয়টা হলো রাজস্থান। দেখো কি বলেছে, সর্বপ্রথম গ্রিন রাজ্য, যেটা আমরা একটুকুই বললাম, 2025 সালে হিমাচল প্রদেশের রাজ্য সরকার টার্গেট নিয়েছে যে 2025-এর মধ্যে ভারতে সর্বপ্রথম গ্রিন রাজ্য হিসেবে উত্তীর্ণ হবে। প্লাস্টিক ডো সোনালো, কোথায় এটা চালু হয়েছে? জম্মু কাশ্মীরে। কি বলা হয়েছিল? 20 কুইন্টাল প্লাস্টিক দিলে তার বিনিময়ে একটি গোল্ড কয়েন দেওয়া হবে। তার মানে তুমি যদি 20 কুইন্টাল প্লাস্টিক যদি দিতে পারো, সেখানে কিন্তু জম্মু কাশ্মীরের সাদিয়ারা পঞ্চায়েতে কিন্তু কি হয়েছে? একটা করে গোল্ড কয়েন তোমাকে দেওয়া হবে। কত কুইন্টাল? 20 কুইন্টাল প্লাস্টিকের বিনিময়ে একটা গোল্ড কয়েন। উড়িষ্যাতে অবস্থিত তামপারা লেক এর কাছাকাছি বেআইনিভাবে নির্মাণকে বন্ধ করার জন্য উড়িষ্যা সরকার নির্দেশ দেয় দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আমরা একটু আগেই দেখলাম। নেক্সট যদি আমরা দেখি কি আছে, দেখো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এছাড়াও ভারতে এর 4টি আঞ্চলিক দপ্তর রয়েছে। 1 হলো ভোপাল, 2 পুনে, 3 কলকাতা, 4 চেন্নাই। তাহলে এমনি আমরা যদি দেখি ন্যাশনাল গ্রিন
ট্রাইব্যুনালের সদর দপ্তর কোথায়? দিল্লিতে অবস্থিত। আর এর 4টি আলাদা আলাদা আঞ্চলিক দপ্তর হলো ভোপাল, পুনে, কলকাতা এবং চেন্নাই। ভারতের সর্বপ্রথম রাজ্য হিসেবে ওয়াটার বাজেট তৈরি করেছে কেরল রাজ্য বা কেরালা সরকার। এই বাজেটের মুখ্য উদ্দেশ্য হলো বর্ষা ও গ্রীষ্মকালে জলের সমতা বজায় রাখা। ভারতবর্ষে প্রজেক্ট এলিফ্যান্টের সূচনা হয় 1992 সালে। বর্তমানে ভারতে 33টি এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে। ভারতের কর্ণাটক রাজ্যের সবচেয়ে বেশি পরিমাণে হাতি পাওয়া যায়। মধ্যপ্রদেশে আমরা দেখলাম সবথেকে বেশি পরিমাণে চিতা পাওয়া যায়, আর হাতি পাওয়া যায় কিন্তু কর্ণাটক রাজ্যে। ভারতের প্রথম এলিফ্যান্ট রিজার্ভটি হলো ঝাড়খণ্ডের সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ। খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এটা। ভারতবর্ষের প্রথম এলিফ্যান্ট রিজার্ভ কোনটা? ঝাড়খণ্ডের সিংভূম এলিফ্যান্ট। নেক্সট যদি আমরা দেখি কি আছে, দেখো ভারতবর্ষের গঙ্গার যে ডলফিন কনজারভেশন প্রজেক্ট শুরু হয়েছিল 1986 সালে। গঙ্গার ডলফিন কনজারভেশন প্রজেক্ট শুরু হয় 1986 সালে। ভারতবর্ষে প্রজেক্ট রেড পান্ডা লঞ্চ করে 1994 সালে। আমরা বিভিন্ন প্রজেক্টগুলো সম্পর্কে একটু দেখে নিচ্ছি। ভারতবর্ষে প্রজেক্ট রাইনোসরাস 2005 সালে কিন্তু লঞ্চ করে। IUCN বিপন্ন প্রজাতির তালিকার মধ্যে পড়ে লাল চন্দন। এই লাল চন্দন সবথেকে বেশি পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে। কতগুলো রয়েছে? 14টি রামসার সাইট রয়েছে। এই ছিল আজকের আমাদের টোটাল যে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে যাবতীয় গল্প এবং যে সাম্প্রতিক যে পরিবেশ সম্পর্কিত যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো। ক্লাসটা কেমন লাগলো? পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তো চিন্তার কোনো কারণ নেই, আজকেই আমরা দিয়ে দেব। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো জানাবে। পুরো জিনিসগুলো কিন্তু ভালো করে পড়বে। এখান থেকে তোমরা চোখ বন্ধ করে 2 থেকে 3 নাম্বার প্রশ্ন কিন্তু আরামসে পেয়ে যাবে। তাই এইটা কিন্তু ছেড়ো না কেউ, ভালো করে পড়ে যেও। হাতে খুব সময় কম, সময়টা কিন্তু নষ্ট করবে না, ভালো করে পড়াশোনা করো। এই আজকের আমাদের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যখনই আমাদের ক্লাস শুরু হবে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওর সঙ্গে যুক্ত হতে পারে এবং নিজের প্রিপারেশান আরও ভালোভাবে সুস্থভাবে নিতে পারে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।